এমসিকিউ পরীক্ষা 2025 এসআই থেকে এসআই পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। এই 50টি প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি মনে রাখতে পারেন তাহলে প্রায় 1000টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। শেষ পর্যন্ত জিতে তারাই যারা মাঝপথে নিজেকে হারিয়ে ফেলেও আবার উঠে দাঁড়ায়। প্রশ্ন 1। বেসরকারি ব্যক্তি কোন ধরনের অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? ক জামিন অযোগ্য অপরাধী, খ সরকার ঘোষিত অপরাধী, গ আমল অযোগ্য অপরাধী, ঘ ক ও খ উভয় ক্ষেত্রে। সঠিক উত্তর ঘ ক ও খ উভয় ক্ষেত্রে। বিশ্লেষণ ও ব্যাখ্যা। ফৌজদারি কার্যবিধি কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর ধারা 59 সেকশন 59 অনুযায়ী কোনো বেসরকারি ব্যক্তি তার সামনে কোনো জামিনযোগ্য অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে বা সরকার দ্বারা ঘোষিত অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। গ্রেফতারের পর তাকে বিনা বিলম্বে পুলিশ অফিসারের হাতে বা নিকটবর্তী থানায় সোপর্দ করতে হবে। আমল অযোগ্য অপরাধে এই ক্ষমতা বেসরকারি ব্যক্তির নেই। প্রশ্ন 2। কোনো ব্যক্তি পরিবারসহ একটি গ্রামে কতদিন বসবাস করলে তাকে ওই গ্রামের বাসিন্দা ধরা যায়? ক 10 বছর, খ 3 বছর, গ 4 বছর, ঘ 5 বছর। সঠিক উত্তর ঘ 5 বছর। বিশ্লেষণ ও ব্যাখ্যা। এটি সাধারণত পুলিশ প্রবিধান পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল PRB এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী গ্রামবাসী স্থায়ী অধিবাসী নির্ধারণের ক্ষেত্রে প্রচলিত মানদণ্ড। পরিবারসহ একটি স্থানে একাধারে 5 বছর বসবাস করলে তাকে সেই গ্রামের প্রকৃত অধিবাসী বা রেজিডেন্ট ধরা হয়। এটি গ্রাম পুলিশ চৌকিদারি ও সালিসি ব্যবস্থায় স্থায়ী বসবাসের প্রমাণ যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নোট: এই নির্দিষ্ট সময়সীমাটি প্রবিধানিক প্রশিক্ষণ ম্যানুয়ালভিত্তিক প্রশ্ন বলে মনে হচ্ছে নির্দিষ্ট ধারা নম্বর যাচাই করে নেওয়া ভালো। প্রশ্ন 3। রাস্তায় পাওয়া মানিব্যাগের টাকা নিজের কাছে রেখে দিলে কোন অপরাধ হতে পারে? ক অসাধুভাবে আত্মসাৎ, খ চুরি, গ কোনো অপরাধ নয়, ঘ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। সঠিক উত্তর ক অসাধুভাবে আত্মসাৎ। বিশ্লেষণ ও ব্যাখ্যা। দণ্ডবিধি পিনাল কোড 1860 এর ধারা 403 সেকশন 403 ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি অনুযায়ী কেউ যদি কোনো সম্পত্তি যেমন রাস্তায় কুড়িয়ে পাওয়া মানিব্যাগ অসাধুভাবে আত্মসাৎ করে বা নিজ ব্যবহারে রূপান্তরিত করে তবে তা অসাধুভাবে আত্মসাৎ অপরাধ হিসেবে গণ্য হবে। চুরি নয়, কারণ চুরির ক্ষেত্রে সম্পত্তি কারো দখল থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট নয়, কারণ সেখানে সম্পত্তি বিশ্বাসভাজনভাবে অর্পণ থাকতে হয়। তাই এখানে সঠিক অপরাধ হল অসাধুভাবে আত্মসাৎ। প্রশ্ন 4। অস্ত্র আইন অনুযায়ী সরকার লাইসেন্সধারীর অস্ত্রগুলি কতদিন আটক রাখতে পারে? ক প্রয়োজনীয় সময় পর্যন্ত, খ 30 দিন, গ 6 মাস, ঘ 1 বছর। সঠিক উত্তর ক প্রয়োজনীয় সময় পর্যন্ত। বিশ্লেষণ ও ব্যাখ্যা। অস্ত্র আইন 1878 আর্মস অ্যাক্ট 1878 এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জননিরাপত্তা বা শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ লাইসেন্সধারীর অস্ত্রগুলাবারুদ যতদিন প্রয়োজন মনে করবে ততদিন পর্যন্ত আটক রাখতে পারে। এর জন্য কোনো নির্দিষ্ট সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেওয়া নেই। এটি পরিস্থিতির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। প্রশ্ন 5। সমগ্র বাংলাদেশের জাস্টিস অব দ্য পিস হিসেবে কারা বিবেচিত? ক জেলা ও দায়রা জজগণ, খ আইজিপি, গ অ্যাটর্নি জেনারেল, ঘ সুপ্রিম কোর্টের বিচারকগণ। সঠিক উত্তর ক জেলা ও দায়রা জজগণ। বিশ্লেষণ ও ব্যাখ্যা। ফৌজদারি কার্যবিধি 1898 এর সংশ্লিষ্ট বিধান এবং ক্রিমিনাল ল নিয়ন্ত্রক প্রবিধানসমূহ অনুযায়ী জেলা ও দায়রা জজগণ সমগ্র বাংলাদেশের জন্য পদাধিকার বলে বা এক্স অফিসিও জাস্টিস অব দ্য পিস হিসেবে গণ্য হন। এই ক্ষমতা তাদের নির্দিষ্ট কিছু প্রশাসনিক ও বিচারক ক্ষমতা প্রয়োগের অধিকার দেয়। এটি সাধারণ ম্যাজিস্ট্রেট ক্ষমতা থেকে পৃথক। প্রশ্ন 6। নিচের কোন আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ রয়েছে? ক সন্ত্রাস বিরোধী আইন 2009, খ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, গ বিশেষ ক্ষমতা আইন 1974, ঘ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012। সঠিক উত্তর ক সন্ত্রাস বিরোধী আইন 2009, অ্যান্টি টেররিজম অ্যাক্ট 2009। বিশ্লেষণ ও ব্যাখ্যা। সন্ত্রাস বিরোধী আইন 2009 এর সংশ্লিষ্ট ধারায় অতিরাষ্ট্রিক প্রয়োগ বা এক্সট্রাটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিধান রয়েছে। এই আইন বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশে নিবন্ধিত যানবাহনের ক্ষেত্রে দেশের বাইরে সংঘটিত অপরাধেও প্রযোজ্য হতে পারে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012তেও আন্তর্জাতিক উপাদান থাকতে পারে, তবে এই প্রশ্নসেটের প্রেক্ষাপটে প্রচলিত সঠিক উত্তর হিসেবে সন্ত্রাস বিরোধী আইন 2009 ধরা হয়।
তুমি যতবার ক্লান্ত হয়েও পড়ার টেবিলে ফিরবে ততবার তুমি অন্যদের থেকে এগিয়ে যাবে। প্রশ্ন ৭। পিনাল কোড অনুযায়ী দণ্ড কয় প্রকার? ক ৫ প্রকার, খ ৬ প্রকার, গ ৩ প্রকার, ঘ ৪ প্রকার। সঠিক উত্তর ক ৫ প্রকার। বিশ্লেষণ ও ব্যাখ্যা। দণ্ডবিধি পিনাল কোড ১৮৬০ ধারা ৫৩ সেকশন ৫৩ অনুযায়ী দণ্ড ৫ প্রকার। দণ্ডের ৫ প্রকার: মৃত্যুদণ্ড ডেথ, যাবজ্জীবন কারাদণ্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, সশ্রম বিনাশ্রম কারাদণ্ড রিগোরাস অর সিম্পল ইমপ্রিজনমেন্ট, সম্পত্তি বাজেয়াপ্তকরণ ফরফিচার অফ প্রপার্টি, অর্থদণ্ড ফাইন। পরীক্ষার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন ৮। পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ন্যূনতম বয়স কত? ক ২২ বছর, খ ২১ বছর, গ ২৫ বছর, ঘ ১৮ বছর। সঠিক উত্তর খ ২১ বছর। বিশ্লেষণ ও ব্যাখ্যা। সড়ক পরিবহন আইন বিধিমালা অনুযায়ী পেশাদার বা প্রফেশনাল কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ন্যূনতম বয়স ২১ বছর। অপেশাদার বা নন প্রফেশনাল লাইসেন্সের জন্য ন্যূনতম বয়স সাধারণত ১৮ বছর। ভারী যানবাহনের ক্ষেত্রে আলাদা শর্ত যেমন লাইট লাইসেন্সের অভিজ্ঞতা প্রযোজ্য হতে পারে। প্রশ্ন ৯। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো পর্যন্ত বৈধ হতে পারে? ক অপহরণের উদ্দেশ্যে আক্রমণ, খ গাছের ক্ষতিসাধনের উদ্দেশ্যে অনধিকার প্রবেশ, গ চুরির উদ্দেশ্যে অনধিকার প্রবেশ, ঘ প্রতারণার উদ্দেশ্যে অনধিকার প্রবেশ। সঠিক উত্তর ক অপহরণের উদ্দেশ্যে আক্রমণ। বিশ্লেষণ ও ব্যাখ্যা। দণ্ডবিধির ধারা ১০০ সেকশন ১০০ রাইট অফ প্রাইভেট ডিফেন্স অব বডি অনুযায়ী শরীরের প্রতি আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষায় কিছু ক্ষেত্রে মৃত্যু ঘটানো পর্যন্ত বৈধ হতে পারে। যেমন মৃত্যু ঘটানোর আশঙ্কাজনক আক্রমণ, গুরুতর আঘাতের আশঙ্কাজনক আক্রমণ, ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ, অপহরণ বা ব্যক্তি অপহরণের উদ্দেশ্যে আক্রমণ। বাকি অপশনগুলো সম্পত্তি সংক্রান্ত অপরাধ। সাধারণ চুরি, গাছের ক্ষতিসাধন বা প্রতারণার উদ্দেশ্যে অনধিকার প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ঘটানো বৈধ নয়। তাই সঠিক উত্তর অপহরণের উদ্দেশ্যে আক্রমণ। প্রশ্ন ১০। মামলার বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব কার? ক পাবলিক প্রসিকিউটর, খ ম্যাজিস্ট্রেট, গ তদন্তকারী কর্মকর্তা, ঘ বিচার প্রার্থী। সঠিক উত্তর ঘ বিচার প্রার্থী। বিশ্লেষণ ও ব্যাখ্যা। সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ এর ধারা ১০১ সেকশন ১০১ বার্ডেন অফ প্রুফ অনুযায়ী যে ব্যক্তি কোনো বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায় যে তার সত্য, তার উপরই সেই বিষয় প্রমাণের দায়িত্ব থাকে। অর্থাৎ যিনি বিচারপ্রার্থী দাবিদার তাকেই মামলার বিষয়বস্তু প্রমাণ করতে হয়। সহজভাবে মনে রাখুন, যে দাবি করে প্রমাণের দায়িত্ব তার। সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। সম্ভাব্য প্রশ্ন ১। বেসরকারি ব্যক্তি গ্রেফতার করে কাকে সোপর্দ করবেন সিরপকের কত ধারা অনুযায়ী? উত্তর: সিরপকের ধারা ৫৯ অনুযায়ী নিকটতম থানায় বা পুলিশ অফিসারের নিকট বিনা বিলম্বে সোপর্দ করতে হবে। সম্ভাব্য প্রশ্ন ২। কুড়িয়ে পাওয়া সম্পত্তি ফেরত না দিলে দণ্ডবিধির কোন ধারায় শাস্তি হতে পারে? উত্তর: দণ্ডবিধির ধারা ৪০৩ অনুযায়ী শাস্তি হতে পারে। শাস্তি সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। সম্ভাব্য প্রশ্ন ৩। দণ্ডবিধির ধারা ৫৩ উল্লেখিত ৫টি দণ্ডের মধ্যে কোনটি বাংলাদেশে কার্যত বিলুপ্ত? উত্তর: সম্পত্তি বাজেয়াপ্তকরণ ফরফিচার অফ প্রপার্টি পরবর্তী সংশোধনী দ্বারা অধিকাংশ ক্ষেত্রে বিলুপ্ত। সম্ভাব্য প্রশ্ন ৪। দণ্ডবিধির ধারা ১০৩ অনুযায়ী সম্পত্তির প্রতি আত্মরক্ষায় কোন কোন অপরাধে মৃত্যু ঘটানো বৈধ? উত্তর: ধারা ১০৩ অনুযায়ী ডাকাতি, রাত্রিকালীন গৃহে চুরি, অগ্নিসংযোগ, গৃহ বা তাঁবুতে আঘাতসহ অনধিকার প্রবেশ। এসব গুরুতর ক্ষেত্রে আত্মরক্ষায় মৃত্যু ঘটানো বৈধ হতে পারে। সম্ভাব্য প্রশ্ন ৫। সাক্ষ্য আইনের ধারা ১০৩ অনুযায়ী প্রমাণের দায়িত্ব নির্দিষ্ট বিষয়ে কার ওপর পড়ে? উত্তর: যে ব্যক্তি কোনো নির্দিষ্ট সত্যকে অস্তিত্বশীল বলে বিশ্বাস করাতে চায় তার ওপর তা প্রমাণের দায়িত্ব পড়ে। মনে রাখার কৌশল। ধারা ৫৯ বেসরকারি ব্যক্তির গ্রেফতার, ধারা ৪০৩ কুড়িয়ে পাওয়া সম্পত্তি আত্মসাৎ, ধারা ৫৩ দণ্ডের ৫ প্রকার, ধারা ১০০ শরীরের আত্মরক্ষা, ধারা ১০১ প্রমাণের দায়িত্ব। বারবার পড়ুন, মনে রাখুন, পরীক্ষায় কাজে লাগান। প্রশ্ন ১১। আদালতের মালখানা রেজিস্টারে অনিষ্পন্ন জিনিসের জের কখন টানা হয়? ক জুন মাসে, খ জানুয়ারি মাসে, গ ডিসেম্বর মাসে, ঘ জুলাই মাসে। সঠিক উত্তর খ জানুয়ারি মাসে।
আইনি ভিত্তি পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি মালখানা বিধিমালা। ব্যাখ্যা আদালতের মালখানা রেজিস্টারে প্রতি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে অনিষ্পন্ন মালামালের যে ব্যালেন্স টানা হয় এটি বার্ষিক নিরীক্ষার অংশ হিসেবে সম্পন্ন হয় যাতে পুরনো বছরের অনিষ্পন্ন আলামত নতুন বছরে সঠিকভাবে চিহ্নিত থাকে। সম্ভাব্য প্রশ্ন: মালখানার বার্ষিক পরিদর্শন কে করেন? উত্তর: পুলিশ সুপার বা তার প্রতিনিধি পিআরবি বিধি অনুযায়ী। মালখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে? উত্তর: অফিসার ইনচার্জ ওসি। মামলার আলামত কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর: মালখানায় মালখানায়। জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের নির্দেশ কে দেন? উত্তর: ম্যাজিস্ট্রেট বা আদালত। মামলা নিষ্পত্তির পর আলামত কার কাছে ফেরত দেওয়া হয়? উত্তর: আদালতের নির্দেশে সংশ্লিষ্ট মালিকের কাছে। পরীক্ষা শুধু মেধার নয়, ধৈর্য আর নিয়মিত পরিশ্রমেরও পরীক্ষা। প্রশ্ন 12। কোন পদমর্যাদার পুলিশ অফিসার জেল প্যারেডে অংশ নিতে পারে? ক. সাব ইন্সপেক্টর ও তদূর্ধ্ব। খ. শুধু সাব ইন্সপেক্টর। গ. সকল পদমর্যাদার পুলিশ অফিসার। ঘ. সাব ইন্সপেক্টর ও ইন্সপেক্টর। সঠিক উত্তর ক. সাব ইন্সপেক্টর ও তদূর্ধ্ব। আইনি ভিত্তি পিআরবি জেল প্যারেড সংক্রান্ত বিধি। ব্যাখ্যা: জেল প্যারেডে অংশগ্রহণের জন্য কমপক্ষে সাব ইন্সপেক্টর সি পদমর্যাদার অফিসার প্রয়োজন। এসআই ও তার ঊর্ধ্বতন সকল অফিসার ইন্সপেক্টর ডিএসপি এসপি যেতে পারেন। মূল উদ্দেশ্য হল আসামিকে শনাক্ত করা এবং তার অবস্থান নিশ্চিত করা। সম্ভাব্য প্রশ্ন: জেল প্যারেড কত দিন অন্তর হয়? উত্তর: মাসে একবার পিআরবি বিধি অনুযায়ী। জেল প্যারেডে পুলিশ কোন পোশাকে যান? উত্তর: সিভিল পোশাকে, সিভিল ড্রেস। জেল প্যারেডের মূল উদ্দেশ্য কি? উত্তর: আসামি শনাক্তকরণ ও বর্তমান অবস্থা যাচাই। জেল প্যারেডে অংশ নেওয়ার কতদিন আগে কারা কর্তৃপক্ষকে জানাতে হয়? উত্তর: পূর্বনির্ধারিত সময়ে পিআরবি বিধি অনুযায়ী। জেল প্যারেড রিপোর্ট কোথায় পাঠানো হয়? উত্তর: সংশ্লিষ্ট থানা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যে সময়টা তুমি আজ পড়ায় দিচ্ছ সেটাই তোমার ভবিষ্যতের সম্মান তৈরি করছে। প্রশ্ন 13। স্থানীয় সীমার বাইরে সমন জারি করতে হলে কার নিকট সমন পাঠাতে হয়? ক. পুলিশ সুপার। খ. সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট। গ. অফিসার ইনচার্জ। ঘ. সবগুলো। সঠিক উত্তর খ. সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট। আইনি ভিত্তি ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা ৭৪। ব্যাখ্যা: সিআরপিসি ধারা ৭৪ অনুযায়ী যে ব্যক্তির উপর সমন জারি করতে হবে সে অন্য জেলায় বা অন্য স্থানীয় সীমায় বাস করলে সেই সমন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এরপর যথাযথ পদ্ধতিতে সমন জারির নির্দেশ দেন এবং ফলাফল ইস্যুকারী ম্যাজিস্ট্রেটকে জানান। সম্ভাব্য প্রশ্ন: সমন জারির সাধারণ পদ্ধতি কি? উত্তর: থানার ওসির মাধ্যমে বা ব্যক্তিগতভাবে। সিআরপিসি ধারা ৬৮। কোম্পানির উপর সমন কিভাবে জারি করা হয়? উত্তর: কোম্পানির প্রধান নির্বাহী বা ম্যানেজারের কাছে। সিআরপিসি ধারা ৭২। সরকারি কর্মচারীর উপর সমন কিভাবে জারি হয়? উত্তর: তার দফতর প্রধানের মাধ্যমে। সিআরপিসি ধারা ৭১। সমন জারির প্রতিবেদন কে দেন? উত্তর: যিনি সমন জারি করেছেন তিনি সমন প্রদানকারী পুলিশ অফিসার। সমন জারি না হলে পুলিশ কি করতে পারে? উত্তর: পরোয়ানা ওয়ারেন্ট জারির জন্য আদালতে আবেদন করতে পারে। প্রশ্ন 14। সিআরপিসি ১৫৬ ধারায় আমলযোগ্য মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের কি প্রয়োজন? ক. ম্যাজিস্ট্রেটের আদেশ প্রয়োজন নেই। খ. ওসির আদেশ প্রয়োজন। গ. পুলিশ সুপারের আদেশ প্রয়োজন। ঘ. ম্যাজিস্ট্রেটের আদেশ প্রয়োজন। সঠিক উত্তর ক. ম্যাজিস্ট্রেটের আদেশ প্রয়োজন নেই। আইনি ভিত্তি সিআরপিসি ধারা ১৫৬১। ব্যাখ্যা: সিআরপিসি ধারা ১৫৬১ স্পষ্টভাবে বলা আছে, এনি অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন মে উইদাউট দি অর্ডার অফ এ ম্যাজিস্ট্রেট ইনভেস্টিগেট এনি কগনাইজেবল কেস। অর্থাৎ আমলযোগ্য কগনাইজেবল মামলায় ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই পুলিশ স্বতঃপ্রবৃত্তভাবে তদন্ত শুরু করতে পারে। সম্ভাব্য প্রশ্ন: আমল অযোগ্য মামলায় তদন্তে কার আদেশ লাগে? উত্তর: ম্যাজিস্ট্রেটের আদেশ প্রয়োজন। সিআরপিসি ধারা ১৫৫। আমলযোগ্য মামলায় কোথায় দায়ের হয়? উত্তর: থানা রোকের কাছে। সিআরপিসি ধারা ১৫৪। সির্কের কোন ধারায় পুলিশের তদন্তের সাধারণ ক্ষমতা বর্ণিত? উত্তর: সিআরপিসি ধারা ১৫৬। আমলযোগ্য অপরাধ কাকে বলে? উত্তর: যে অপরাধে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। সিআরপিসি তফসিলি। সিআরপিসি ধারা ১৫৭ অনুযায়ী তদন্ত শুরু করলে পুলিশ কাকে জানাবে? উত্তর: সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে। ক্লান্ত লাগলে থামো কিন্তু হাল ছেড়ো না। প্রশ্ন ১৫। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ অন্য থানায় ঘটলে ওসির করণীয় কি? ক. নিজ থানায় তদন্ত শেষ করবেন। খ. অভিযোগকারীকে সংশ্লিষ্ট থানায় পাঠাবেন। গ. অভিযোগ আদালতে পাঠাবেন। ঘ. অভিযোগকারীর বক্তব্য লিখে কেস ডায়েরিসহ সংশ্লিষ্ট থানায় পাঠাবেন।
সঠিক উত্তর ঘ অভিযোগকারীর বক্তব্য লিখে কেস ডায়েরিসহ সংশ্লিষ্ট থানায় পাঠাবেন। আইনি ভিত্তি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও সংশ্লিষ্ট পিআরবি বিধি। ব্যাখ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে অপরাধ অন্য থানার এখতিয়ারে ঘটলে ওসি অভিযোগকারীকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না, তাকে অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করে সেটি কেস ডায়েরিসহ সংশ্লিষ্ট থানায় পাঠাতে হবে, এতে ভুক্তভোগী হয়রানির শিকার না হন। সম্ভাব্য প্রশ্ন: নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোন ধারায় মামলা বিচারের আদালত নির্ধারিত? উত্তর ধারা ২৬ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। নারী ও শিশু নির্যাতন দমন আইনে তদন্ত সম্পন্ন করতে কত দিন সময় আছে? উত্তর ৬০ কার্যদিবস। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? উত্তর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। ধারা ৯। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এসিড নিক্ষেপে মৃত্যুর শাস্তি কি? উত্তর মৃত্যুদণ্ড। ধারা ৪। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আপিল কোথায় হয়? উত্তর হাইকোর্ট বিভাগে। প্রশ্ন ১৬। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন অনুযায়ী অপরাধের প্রকৃতি কি? ক বিচারার্থে গ্রহণীয়, খ আপোস অযোগ্য, গ জামিন অযোগ্য, ঘ সবগুলো সঠিক। সঠিক উত্তর ঘ সবগুলো সঠিক। আইনি ভিত্তি নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ ধারা ৫। ব্যাখ্যা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ এর ধারা ৫ অনুযায়ী এই আইনের অধীন সকল অপরাধ একসাথে বিচারার্থে গ্রহণীয়, কগনিজেবল, আপোস অযোগ্য, ননকম্পাউন্ডেবল এবং জামিন অযোগ্য ননবেলেবল তিনটি বৈশিষ্ট্যই প্রযোজ্য। সম্ভাব্য প্রশ্ন: নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন কত সালে পাস হয়? উত্তর ২০১৩ সালে। এই আইনে নির্যাতন কিভাবে সংজ্ঞায়িত? উত্তর সরকারি কর্মচারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে শারীরিক বা মানসিক যন্ত্রণা প্রদান। ধারা ২। নির্যাতনের সর্বোচ্চ শাস্তি কি? উত্তর ৫ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। ধারা ৪। হেফাজতে মৃত্যুর অভিযোগে মামলা করার সময়সীমা কি? উত্তর ঘটনার পর যে কোনো সময়ে, কোনো সীমাবদ্ধতা নেই। এই আইনে মামলার তদন্ত কারা করে? উত্তর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেন এবং পুলিশ বা তদন্ত কমিটি তদন্ত করে। আজকের কষ্টটা সাময়িক, কিন্তু সাফল্যের আনন্দটা অনেক দীর্ঘস্থায়ী। প্রশ্ন ১৭। সাক্ষ্য পর্যাপ্ত হলে মামলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর বিধান সির্কের কোন ধারায়? ক ১৭৩ ধারা, খ ১৭০ ধারা, গ ১৭১ ধারা, ঘ ১৭২ ধারা। সঠিক উত্তর খ ১৭০ ধারা। আইনি ভিত্তি সিআরপিসি ধারা ১৭০। ব্যাখ্যা সিআরপিসি ধারা ১৭০১ অনুযায়ী তদন্তে যদি পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া যায় বা অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর যুক্তিসঙ্গত ভিত্তি থাকে তাহলে পুলিশ আসামিকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। সম্ভাব্য প্রশ্ন: সাক্ষ্য অপর্যাপ্ত হলে পুলিশ কি করে? উত্তর অভিযুক্তকে মুক্তি দেয়। সিআরপিসি ধারা ১৬৯। সিআরপিসি ধারা ১৭৩ অনুযায়ী তদন্ত রিপোর্ট কোথায় পাঠানো হয়? উত্তর ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট হিসেবে। কেস ডায়েরি কোন ধারার অধীনে রক্ষণাবেক্ষণ করা হয়? উত্তর সিআরপিসি ধারা ১৭২। সিআরপিসি ধারা ১৬৭ অনুযায়ী কত দিনের মধ্যে তদন্ত শেষ করতে হয়? উত্তর প্রাথমিক ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হয়। বিচারক হেফাজতে রেখে সর্বোচ্চ ৬০ বা ৯০ দিনে তদন্ত শেষ করতে হয়। ফাইনাল রিপোর্ট কাকে বলে? উত্তর সাক্ষ্য অপর্যাপ্ত হলে পুলিশ যে রিপোর্ট দেয় তাকে ফাইনাল রিপোর্ট বলে। সিআরপিসি ধারা ১৭৩। প্রশ্ন ১৮। ডাকযোগে কোম্পানির প্রধান নির্বাহীর কাছে সমন পাঠালে কখন তা কার্যকর ধরা হয়? ক আদালত থেকে ইস্যুর সময়, খ ডাক পৌঁছানোর সময়, গ থানায় প্রাপ্তির সময়, ঘ ডাকযোগে পাঠানোর সময়। সঠিক উত্তর ঘ ডাকযোগে পাঠানোর সময়। আইনি ভিত্তি সিআরপিসি ধারা ৭২ কোম্পানির উপর সমন জারি সংক্রান্ত বিধান। ব্যাখ্যা ডাকযোগে কোম্পানির প্রধান নির্বাহী বা ম্যানেজারের কাছে সমন পাঠানো হলে সেই সমন ডাকযোগে পাঠানোর মুহূর্ত থেকেই কার্যকর ডিমড সার্ভ বলে গণ্য হয়, কারণ কোম্পানির একটি নির্দিষ্ট নিবন্ধিত ঠিকানা থাকে এবং সেখানে পাঠালে আইনত জারি হয়েছে বলে বিবেচিত হয়। সম্ভাব্য প্রশ্ন: ব্যক্তিগতভাবে সমন জারি হয় কিভাবে? উত্তর প্রাপকের কাছে সরাসরি পৌঁছে দিয়ে। সিআরপিসি ধারা ৬৮। সমন প্রত্যাখ্যান করলে কি হয়? উত্তর প্রত্যাখ্যানটি জারি হিসেবে গণ্য হয়। সিআরপিসি ধারা ৬৮। সমন জারিতে ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ কি? উত্তর পরোয়ানা জারির আবেদন করতে হবে। সরকারি কর্মচারীকে সমন কিভাবে দেওয়া হয়? উত্তর তার দফতর প্রধানের মাধ্যমে। সিআরপিসি ধারা ৭১। কারাবন্দীর কাছে সমন জারি কিভাবে হয়? উত্তর জেল কর্তৃপক্ষের মাধ্যমে। প্রশ্ন ১৯। প্রত্যেক পুলিশ কর্মচারী সর্বদা অন ডিউটি এটি পুলিশ আইনের কোন ধারায় বলা আছে? ক ২২ ধারা, খ ১৭ ধারা, গ ২৫ ধারা,
ঘ ২৩ ধারা। সঠিক উত্তর ক ২২ ধারা। আইনি ভিত্তি পুলিশ অ্যাক্ট ১৮৬১ ধারা ২২। ব্যাখ্যা পুলিশ অ্যাক্ট ১৮৬১ এর ধারা ২২ অনুযায়ী এভরি পুলিশ অফিসার শ্যাল ফর অল পারপাসেস ইন দিস অ্যাক্ট বি কনসিডার্ড টু বি অলওয়েজ অন ডিউটি, অর্থাৎ প্রতিটি পুলিশ সদস্যকে সর্বদা কর্তব্যরত বলে গণ্য করা হয় এবং যেকোনো সময় যেকোনো স্থানে মোতায়েন করা যায়। সম্ভাব্য প্রশ্ন: পুলিশ আইন কত সালে প্রণীত হয়? উত্তর ১৮৬১ সালে। পুলিশ সদস্যকে বরখাস্ত করার ক্ষমতাকে রাখেন? উত্তর নিয়োগকারী কর্তৃপক্ষ। পুলিশ অ্যাক্ট ধারা ৭। পুলিশ বাহিনীর প্রধানকে? উত্তর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিপি। পুলিশ অ্যাক্ট ধারা ৩। পুলিশ অফিসারের পদোন্নতি ক্ষমতা কার? উত্তর সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষের। পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ সদস্যকে সাসপেন্ড করতে পারেন কে? উত্তর নিয়োগকারী কর্তৃপক্ষ বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা। পড়ার টেবিলে তোমার নীরব পরিশ্রমী একদিন সবার সামনে তোমার পরিচয় দেবে। প্রশ্ন ২০। নিচের কোনটি মানব পাচার হিসেবে গণ্য হতে পারে? ক দেশে ইটভাটায় আটক রেখে কাজ করানো, খ বিদেশে পাসপোর্ট আটকে কাজ করানো, গ পতিতাবৃত্তিতে নিয়োজিত করে মুনাফা ভোগ, ঘ উল্লেখিত সবগুলো। সঠিক উত্তর ঘ উল্লেখিত সবগুলো। আইনি ভিত্তি মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ ধারা ২ সংজ্ঞা ও ধারা ৩৬। ব্যাখ্যা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী জোরপূর্বক শ্রম ক দলিল বা পাসপোর্ট আটকে কাজ করানো, খ এবং যৌন শোষণের উদ্দেশ্যে পাচার, গ তিনটিই মানব পাচারের অন্তর্ভুক্ত। এই আইনের সংজ্ঞা অত্যন্ত বিস্তৃত। সম্ভাব্য প্রশ্ন: মানব পাচার আইন কত সালে প্রণীত? উত্তর ২০১২ সালে। মানব পাচারের সর্বোচ্চ শাস্তি কি? উত্তর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। ধারা ৬। শিশু পাচারের শাস্তি কি? উত্তর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং অর্থদণ্ড। ধারা ৬। মানব পাচার মামলা কোন আদালতে বিচার হয়? উত্তর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। মানব পাচারে সহায়তা করলে শাস্তি কি? উত্তর মূল অপরাধীর সমান শাস্তি। ধারা ৭। প্রশ্ন ২১। সিআরপিসি অনুযায়ী স্বীকারোক্তি লিপিবদ্ধ করার বিষয়ে কোনটি সঠিক? ক তদন্তের সময় করা যায়, খ অনুসন্ধান চলাকালে করা যায়, গ বিচার শুরুর পূর্বে করা যায়, ঘ সবগুলো সঠিক। সঠিক উত্তর ঘ সবগুলো সঠিক। আইনি ভিত্তি সিআরপিসি ধারা ১৬৪। ব্যাখ্যা সিআরপিসি ধারা ১৬৪ অনুযায়ী ম্যাজিস্ট্রেট তদন্তকালীন ডিউরিং ইনভেস্টিগেশন, অনুসন্ধান চলাকালে ডিউরিং ইনকোয়ারি এবং বিচার শুরু হওয়ার পূর্বে বিফোর কমেন্সমেন্ট অফ ট্রায়াল ৩ পর্যায়ে কোনো স্বীকারোক্তি বা জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। সম্ভাব্য প্রশ্ন: স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন কে? উত্তর ম্যাজিস্ট্রেট। সিআরপিসি ধারা ১৬৪। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি কি গ্রহণযোগ্য? উত্তর না এভিডেন্স অ্যাক্ট ধারা ২৫। স্বীকারোক্তির আগে ম্যাজিস্ট্রেট কি করেন? উত্তর স্বীকারোক্তি স্বেচ্ছামূলক কিনা নিশ্চিত করেন ও সতর্ক করেন। সিআরপিসি ধারা ১৬৪। স্বীকারোক্তি বাতিল হতে পারে কখন? উত্তর জোর বা প্রলোভনে দেওয়া প্রমাণিত হলে এভিডেন্স অ্যাক্ট ধারা ২৪। সিআরপিসি ধারা ১৬৪ এ জবানবন্দি কোন ধরনের? উত্তর দোষ স্বীকারমূলক কনফেশন বা সাধারণ বিবৃতি স্টেটমেন্ট, উভয়ই। প্রশ্ন ২২। সিআরপিসি ৫১০ ধারায় কার প্রতিবেদন অনুপস্থিতিতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়? ক রাসায়নিক পরীক্ষক, খ সিভিল সার্জন, গ হস্তলিপি বিশেষজ্ঞ, ঘ রক্ত পরীক্ষক। সঠিক উত্তর গ হস্তলিপি বিশেষজ্ঞ। আইনি ভিত্তি সিআরপিসি ধারা ৫১০। ব্যাখ্যা সিআরপিসি ধারা ৫১০ অনুযায়ী রাসায়নিক পরীক্ষক, কেমিক্যাল এক্সামিনার, সিভিল সার্জন, বিস্ফোরক পরিদর্শক প্রভৃতি সরকারি বৈজ্ঞানিক কর্মকর্তার প্রতিবেদন তাদের অনুপস্থিতিতেও সাক্ষ্য হিসেবে গৃহীত হতে পারে, কিন্তু হস্তলিপি বিশেষজ্ঞ, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এই ধারার আওতায় নেই। তাকে সাক্ষী হিসেবে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে হবে। সম্ভাব্য প্রশ্ন: সিআরপিসি ধারা ৫১০-এ কোন বৈজ্ঞানিক কর্মকর্তার রিপোর্ট গ্রহণযোগ্য? উত্তর কেমিক্যাল এক্সামিনার, সিভিল সার্জন, ইন্সপেক্টর অফ এক্সপ্লোসিভস ইত্যাদি। হস্তলিপি বিশেষজ্ঞের মতামত কোন আইনের আওতায় সাক্ষ্য হিসেবে দেওয়া যায়? উত্তর এভিডেন্স অ্যাক্ট ধারা ৪৫। বিশেষজ্ঞ মতামত, ডিএনএ রিপোর্ট কি সিআরপিসি ধারা ৫১০-এর আওতায় পড়ে? উত্তর সরাসরি না, তবে বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য। ময়নাতদন্ত রিপোর্ট কি সিআরপিসি ধারা ৫১০-এ গ্রহণযোগ্য? উত্তর হ্যাঁ, সিভিল সার্জন বা মেডিকেল অফিসারের ময়না রিপোর্ট গ্রহণযোগ্য। বিশেষজ্ঞ সাক্ষীর মতামত আদালত মানতে বাধ্য কি? উত্তর না, আদালত বিশেষজ্ঞ মতামত বিবেচনা করতে পারেন কিন্তু মানতে বাধ্য নন। প্রশ্ন ২৩। গ্রেফতারের সময় পুলিশ অফিসারের দায়িত্ব কোনটি? ক নিজের নাম দৃশ্যমান রাখা, খ চাইলে পরিচয়পত্র দেখানো, গ সাক্ষীর স্বাক্ষর নেওয়া, ঘ সবগুলো। সঠিক উত্তর ক নিজের নাম দৃশ্যমান রাখা।
আইনি ভিত্তি নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 ধারা 6। ব্যাখ্যা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 এর ধারা 6 অনুযায়ী গ্রেফতারের সময় পুলিশ অফিসারকে অবশ্যই তার নাম ব্যাজ পরিচয়পত্র দৃশ্যমানভাবে পরিধান করতে হবে যাতে গ্রেফতারকৃত বা তার পরিবার অফিসারকে চিহ্নিত করতে পারে। সাক্ষীর স্বাক্ষর নেওয়া সাধারণত তল্লাশির ক্ষেত্রে প্রযোজ্য। সম্ভাব্য প্রশ্ন: গ্রেফতারকৃতকে কতক্ষণের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে? উত্তর: 24 ঘণ্টার মধ্যে। সংবিধান অনুচ্ছেদ 33 ও সিআরপিসি ধারা 61। গ্রেফতারের কারণ জানানো কার দায়িত্ব? উত্তর: গ্রেফতারকারী পুলিশ অফিসারের। সংবিধান অনুচ্ছেদ 33। গ্রেফতারের পর আইনজীবীর সঙ্গে দেখা করার অধিকার কোথায় বলা আছে? উত্তর: সংবিধানের অনুচ্ছেদ 332। নারীকে গ্রেফতারের ক্ষেত্রে বিশেষ নিয়ম কি? উত্তর: সম্ভব হলে নারী পুলিশ দিয়ে গ্রেফতার করতে হবে। সিআরপিসি বিধান। গ্রেফতারকৃতের তল্লাশি কোন ধারায় বর্ণিত? উত্তর: সিআরপিসি ধারা 51। ভয় পেও না, পরীক্ষা তোমাকে হারাতে আসেনি, তোমার প্রস্তুতি যাচাই করতে এসেছে। প্রশ্ন 24। আমল অযোগ্য অপরাধকারীকে কখন গ্রেফতার করা যায়? ক. নামঠিকানা দিতে অস্বীকার করলে। খ. সম্পদের উৎস গোপন করলে। গ. পুলিশের আদেশ না মানলে। ঘ. কোনোটিই নয়। সঠিক উত্তর ক. নামঠিকানা দিতে অস্বীকার করলে। আইনি ভিত্তি সিআরপিসি ধারা 56। ব্যাখ্যা সিআরপিসি ধারা 56 অনুযায়ী কোনো ব্যক্তি পুলিশ অফিসারের সামনে আমল অযোগ্য ননকগনাইজেবল অপরাধ করলে অফিসার তার নামঠিকানা জিজ্ঞেস করবেন। ব্যক্তি যদি নামঠিকানা দিতে অস্বীকার করেন বা মিথ্যা তথ্য দেন তাহলে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা যাবে। সম্ভাব্য প্রশ্ন: আমল অযোগ্য অপরাধে গ্রেফতার করতে কি লাগে? উত্তর: ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট। সিআরপিসি ধারা 155। ওয়ারেন্ট ছাড়া কোন ক্ষেত্রে গ্রেফতার করা যায়? উত্তর: আমলযোগ্য অপরাধে। সিআরপিসি ধারা 54। নামঠিকানা মিথ্যা দিলে গ্রেফতারের পর কি করতে হবে? উত্তর: ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। সিআরপিসি ধারা 56। আমল অযোগ্য অপরাধে ফ দেওয়া যায় কি? উত্তর: সরাসরি থানায় নয়, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। কোন কোন অপরাধ আমল অযোগ্য? উত্তর: সিআরপিসি তফসিলিতে উল্লিখিত অপরাধসমূহ সাধারণত লঘু অপরাধ। প্রশ্ন 25। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা করলে সর্বোচ্চ কারাদণ্ড কত? ক. 10 বছর। খ. 3 বছর। গ. 7 বছর। ঘ. 5 বছর। সঠিক উত্তর গ. 7 বছর। আইনি ভিত্তি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 ধারা 17। ব্যাখ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধারা 17 অনুযায়ী কোনো ব্যক্তি এই আইনের অধীনে মিথ্যা অভিযোগ দায়ের করলে বা মিথ্যা মামলা করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন। সম্ভাব্য প্রশ্ন: নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌন হয়রানির শাস্তি কি? উত্তর: 10 বছর পর্যন্ত কারাদণ্ড। ধারা 10। শিশু অপহরণের শাস্তি কি? উত্তর: মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। ধারা 7। এই আইনের অধীন মামলা কোন আদালতে বিচার হয়? উত্তর: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। ধারা 26। পাচারের উদ্দেশ্যে শিশু ক্রয় বিক্রয়ের শাস্তি কি? উত্তর: মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ও অর্থদণ্ড। ধারা 6। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ কি জামিনযোগ্য? উত্তর: না, অধিকাংশ অপরাধ জামিন অযোগ্য। প্রশ্ন 26। বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে গণ্য হয়? ক. তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখালে। খ. তাৎক্ষণিক আঘাতের ভয় দেখালে। গ. তাৎক্ষণিক অবৈধ অবরোধের ভয় দেখালে। ঘ. সবগুলো। সঠিক উত্তর ঘ. সবগুলো। আইনি ভিত্তি দণ্ডবিধি 1807 ধারা 390। ব্যাখ্যা দণ্ডবিধির ধারা 390 অনুযায়ী জবরদস্তি এক্সটর্শন তখনই দস্যুতা রবারি হয় যখন অপরাধী ভুক্তভোগীকে ক. তাৎক্ষণিক মৃত্যু, খ. তাৎক্ষণিক শারীরিক আঘাত বা গ. তাৎক্ষণিক অবৈধ আটকের ভয় দেখায়। 3টি শর্তের যে কোনো একটি পূরণ হলেও তা দস্যুতা হবে এবং 3টি এই সংজ্ঞার আওতাভুক্ত। সম্ভাব্য প্রশ্ন: দস্যুতার রবারি শাস্তি কি? উত্তর: সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড। দণ্ডবিধি ধারা 392। ডাকাতি ড্যাকয়েটি কিভাবে দস্যুতা থেকে আলাদা? উত্তর: 5 বা ততোধিক ব্যক্তি একসাথে দস্যুতা করলে তা ডাকাতি। ধারা 391। জবরদস্তি এক্সটর্শন কাকে বলে? উত্তর: ভয় দেখিয়ে সম্পদ হস্তান্তরে বাধ্য করা। দণ্ডবিধি ধারা 383। ডাকাতির শাস্তি কি? উত্তর: যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। ধারা 395। ডাকাতির সময় হত্যা করলে শাস্তি কি? উত্তর: মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। দণ্ডবিধি ধারা 396। প্রশ্ন 27। কোর্ট ইন্সপেক্টর ডকেটের ভুলত্রুটি সংশোধনের জন্য কার কাছে পাঠাবেন? ক. ইন্সপেক্টর তদন্ত। খ. সার্কেল অফিসার। গ. তদন্তকারী কর্মকর্তা। ঘ. পুলিশ সুপার। সঠিক উত্তর গ. তদন্তকারী কর্মকর্তা। আইনি ভিত্তি পিআরবি বিধি কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব সংক্রান্ত।
ব্যাখ্যা কোর্ট ইন্সপেক্টর মামলার ডকেটে কোনো ভুলত্রুটি পেলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার ইনভেস্টিগেটিং অফিসার কাছে পাঠাবেন, কারণ ডকেটের তথ্যের মূল উৎস হল তদন্তকারী কর্মকর্তা এবং তিনিই ভুল সংশোধন করতে সক্ষম। সম্ভাব্য প্রশ্ন: কোর্ট ইন্সপেক্টরের প্রধান দায়িত্ব কি? উত্তর: আদালতে পুলিশের মামলা ব্যবস্থাপনা ও তদারকি করা। ডকেট কি? উত্তর: আদালতে দায়েরকৃত মামলার সারসংক্ষেপ নথি। কোর্ট ইন্সপেক্টর কাকে রিপোর্ট করেন? উত্তর: পুলিশ সুপারকে। চার্জশিট দাখিলের পর মামলার নথিকে রাখেন? উত্তর: কোর্ট ইন্সপেক্টর আইও বদলির পর। ডকেট রেজিস্টার কোথায় রক্ষণাবেক্ষণ করা হয়? উত্তর: কোর্ট ইন্সপেক্টরের কাছে। প্রতিটি পৃষ্ঠা পড়া মানে তুমি তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছ। প্রশ্ন 28। সাধারণত কোন দোষ স্বীকার গ্রহণযোগ্য নয়? ক. পুলিশের কাছে করা দোষ স্বীকার। খ. ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি। গ. স্বীকারোক্তির ভিত্তিতে আলামত উদ্ধার। ঘ. সবগুলো। সঠিক উত্তর ক. পুলিশের কাছে করা দোষ স্বীকার। আইনি ভিত্তি: সাক্ষ্য আইন, এভিডেন্স অ্যাক্ট 1872 ধারা 25। ব্যাখ্যা: এভিডেন্স অ্যাক্ট ধারা 25 অনুযায়ী নো কনফেশন মেড টু এ পুলিশ অফিসার শ্যাল বি প্রুভড এজ এগেইনস্ট এ পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স, অর্থাৎ পুলিশ অফিসারের কাছে করা কোনো দোষ স্বীকার অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। ম্যাজিস্ট্রেটের কাছে করা স্বীকারোক্তি খ. গ্রহণযোগ্য। সম্ভাব্য প্রশ্ন: পুলিশ হেফাজতে থাকাকালীন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি কি গ্রহণযোগ্য? উত্তর: হ্যাঁ, তবে স্বেচ্ছামূলক হতে হবে। এভিডেন্স অ্যাক্ট ধারা 26। দোষ স্বীকারের ভিত্তিতে উদ্ধার করা তথ্যবস্তু কি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? উত্তর: হ্যাঁ, যতটুকু উদ্ধারের সঙ্গে সম্পর্কিত। এভিডেন্স অ্যাক্ট ধারা 27। স্বেচ্ছামূলক না হলে দোষ স্বীকার কি গ্রহণযোগ্য? উত্তর: না। এভিডেন্স অ্যাক্ট ধারা 24। সহ অভিযুক্তের স্বীকারোক্তি কি অন্য আসামির বিরুদ্ধে প্রযোজ্য? উত্তর: সীমিতভাবে। এভিডেন্স অ্যাক্ট ধারা 30। প্রত্যাহার করা স্বীকারোক্তি কি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? উত্তর: হ্যাঁ, তবে সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। প্রশ্ন 29। গ্রেফতার এড়াতে পলাতক পরোয়ানাভুক্ত আসামির বিষয়ে পুলিশ আদালতে কি প্রতিবেদন দেয়? ক. এনআইআর। খ. ক্রকি পরোয়ানা। গ. হইচই বিজ্ঞাপন। ঘ. আসামি পলাতক মর্মে বিশেষ প্রতিবেদন। সঠিক উত্তর ক. এনআইআর। এনআইআর নন এক্সিকিউশন রিপোর্ট। আইনি ভিত্তি: পিআরবি বিধি ও সিআরপিসি পরোয়ানা কার্যকর না হলে প্রতিবেদন সংক্রান্ত। ব্যাখ্যা: যখন পরোয়ানাভুক্ত আসামিকে খুঁজে পাওয়া যায় না বা গ্রেফতার করা সম্ভব হয় না তখন পুলিশ আদালতে এনআইআর নন এক্সিকিউশন রিপোর্ট এনআইআর দাখিল করে। এতে পরোয়ানা কার্যকর না হওয়ার কারণ ও আসামির পলাতক থাকার বিষয় উল্লেখ থাকে। সম্ভাব্য প্রশ্ন: এনআইআর দাখিলের পর আদালত কি করতে পারে? উত্তর: ক্রকি পরোয়ানা বা হইচই বিজ্ঞাপন জারি করতে পারে। হইচই বিজ্ঞাপন প্রক্লামেশন কোন ধারায় জারি হয়? উত্তর: সিআরপিসি ধারা 87। পলাতক আসামির সম্পত্তি জব্দ করার বিধান কোন ধারায়? উত্তর: সিআরপিসি ধারা 88। পলাতক আসামির বিচার অনুপস্থিতিতে হতে পারে কি? উত্তর: সীমিত ক্ষেত্রে হতে পারে। সিআরপিসি বিধান অনুযায়ী। ওয়ারেন্ট কার্যকর করার সময়সীমা কত? উত্তর: উল্লেখিত নয়। পরোয়ানা বাতিল না হওয়া পর্যন্ত কার্যকর থাকে। প্রশ্ন 30। চার্জশিটের অভিযুক্ত ব্যক্তি কি চার্জশিটের ফটোকপি পেতে পারে? ক. পারে না। খ. আবেদন করলে পারে। গ. পুলিশ সুপারের অনুমতি ছাড়া পারে না। ঘ. ওসি দিতে পারেন। সঠিক উত্তর খ. আবেদন করলে পারে। আইনি ভিত্তি: সিআরপিসি ও সংবিধানের 33 অনুচ্ছেদ। অভিযুক্তের অধিকার। ব্যাখ্যা: অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সাংবিধানিক অধিকার আছে, তাই চার্জশিটের বিষয়বস্তু জানার জন্য আদালতে আবেদন করলে অভিযুক্ত চার্জশিটের কপি পেতে পারেন। সংশ্লিষ্ট আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেন। সম্ভাব্য প্রশ্ন: চার্জশিট কাকে বলে? উত্তর: তদন্তান্তে পুলিশ কর্তৃক ম্যাজিস্ট্রেটের কাছে দাখিলকৃত অভিযোগপত্র। সিআরপিসি ধারা 173। চার্জশিট দাখিলের সময়সীমা কত? উত্তর: সাধারণ মামলায় 60 দিন, মহিলা ও শিশু মামলায় 60 কার্যদিবস। চার্জশিট না দিলে কি হয়? উত্তর: আসামি জামিনে মুক্তি পাওয়ার অধিকারী হন। সিআরপিসি ধারা 167। ফাইনাল রিপোর্ট ও চার্জশিটের পার্থক্য কি? উত্তর: চার্জশিট সাক্ষ্য পর্যাপ্ত, ফাইনাল রিপোর্ট সাক্ষ্য অপর্যাপ্ত বা মিথ্যা মামলা। চার্জশিট অস্বীকার করতে পারেন কে? উত্তর: ম্যাজিস্ট্রেট যদি মনে করেন প্রাথমিক সাক্ষ্য নেই। প্রশ্ন 31। পরোয়ানামূলে গ্রেফতার ব্যক্তির কাছে লাইসেন্সকৃত অস্ত্র থাকলে কি করতে হবে? ক. সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হবে। খ. থানার মালখানায় রাখতে হবে। গ. থানার অস্ত্রাগারে জমা দিতে হবে। ঘ. আত্মীয়ের জিম্মায় দিতে হবে। সঠিক উত্তর ক. সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হবে। আইনি ভিত্তি: পিআরবি বিধি ও অস্ত্র আইন 1878।
ব্যাখ্যা পরোয়ানামূলে ওয়ারেন্ট গ্রেফতারকৃত ব্যক্তির কাছে লাইসেন্সকৃত অস্ত্র পাওয়া গেলে সেই অস্ত্র সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হবে। আদালত পরবর্তীতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। লাইসেন্সকৃত অস্ত্র বলে তা সরাসরি জব্দ করা যায় না। সম্ভাব্য প্রশ্ন: লাইসেন্সবিহীন অস্ত্র পেলে কি করতে হয়? উত্তর: জব্দ করে মামলা দায়ের করতে হবে। অস্ত্র আইন 1878। অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারেন কে? উত্তর: জেলা ম্যাজিস্ট্রেট। অস্ত্র আইনে লাইসেন্স ছাড়া অস্ত্র বহনের শাস্তি কি? উত্তর: সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। গ্রেফতারকৃতের কাছ থেকে পাওয়া সাধারণ সম্পত্তি কোথায় যায়? উত্তর: থানার মালখানায়। অস্ত্র লাইসেন্স কোন ধরনের অস্ত্রের জন্য দেওয়া হয়? উত্তর: অস্ত্র আইন ও বিধিমালায় নির্ধারিত অস্ত্রসমূহের জন্য। মনে রাখো, ভাগ্য সাহসীদের সাহায্য করে আর সাফল্য পরিশ্রমীদের খুঁজে নেয়। প্রশ্ন 32। মৃত্যুকালীন ঘোষণা কোন বিষয়ে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? ক. সম্পত্তির মালিকানা। খ. বিবাহ। গ. মৃত্যুর কারণ। ঘ. পরিচয়। সঠিক উত্তর গ. মৃত্যুর কারণ। আইনি ভিত্তি সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট 1872 ধারা 321। ব্যাখ্যা: এভিডেন্স অ্যাক্ট ধারা 321 অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণা ডাইং ডেক্লারেশন সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য যখন প্রশ্নটি হয় মৃত ব্যক্তির মৃত্যুর কারণ বা মৃত্যুর সাথে সম্পর্কিত পরিস্থিতি নিয়ে। মৃত্যুকালীন ঘোষণা দানকারী ব্যক্তি মৃত্যু আশঙ্কায় থাকলেও এটি প্রযোজ্য। সম্ভাব্য প্রশ্ন: মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ করেন কে? উত্তর: ম্যাজিস্ট্রেট, ডাক্তার বা যেকোনো নির্ভরযোগ্য ব্যক্তি। মৃত্যুকালীন ঘোষণা কি একমাত্র সাক্ষ্য হিসেবে দণ্ডের ভিত্তি হতে পারে? উত্তর: হ্যাঁ, যদি বিশ্বাসযোগ্য ও স্বেচ্ছামূলক হয়। ডাইং ডেক্লারেশন এ মৃত্যুর আশঙ্কা থাকা কি বাধ্যতামূলক? উত্তর: না, বাংলাদেশের আইনে মৃত্যুর আশঙ্কা অপরিহার্য নয়। সাক্ষী মারা গেলে তার পূর্বের সাক্ষ্য কিভাবে গ্রহণযোগ্য? উত্তর: এভিডেন্স অ্যাক্ট ধারা 32 অনুযায়ী। মৃত ব্যক্তির ব্যবসায়িক বইয়ের এন্ট্রি কি সাক্ষ্য? উত্তর: হ্যাঁ, এভিডেন্স অ্যাক্ট ধারা 322। প্রশ্ন 33। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একই অপরাধ পুনরায় করলে সর্বোচ্চ দণ্ড কত হতে পারে? ক. দ্বিগুণ। খ. 3 গুণ। গ. সমপরিমাণ। ঘ. অর্ধেক। সঠিক উত্তর ক. দ্বিগুণ। আইনি ভিত্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 সংশোধিত ধারা 362। ব্যাখ্যা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা 362 অনুযায়ী একই অপরাধ দ্বিতীয়বার বা পুনরায় করলে সর্বোচ্চ দণ্ড দ্বিগুণ ডাবল হতে পারে। এটি পুনরাবৃত্তি অপরাধের প্রতি কঠোর নীতির প্রতিফলন। সম্ভাব্য প্রশ্ন: হেরোইন বা মেথামফেটামিনের শাস্তি কি? উত্তর: মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ও অর্থদণ্ড। মাদক আইন ধারা 19। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা কোথায় বিচার হয়? উত্তর: বিশেষ ট্রাইব্যুনালে। কত পরিমাণ মাদক থেকে মৃত্যুদণ্ড প্রযোজ্য? উত্তর: আইনে নির্ধারিত সীমার বেশি হলে ধারা 19 অনুযায়ী। মাদকাসক্তির চিকিৎসার বিধান কোথায় আছে? উত্তর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 এ। মাদক বহন ও সেবনের শাস্তিতে পার্থক্য আছে কি? উত্তর: হ্যাঁ, পরিমাণ ও ধরন অনুযায়ী ভিন্ন শাস্তির বিধান আছে। প্রশ্ন 34। নিজ সাক্ষীকে একবার পরীক্ষা করার পর কোন কারণে পুনরায় পরীক্ষা করা যায়? ক. পূর্বের বক্তব্য স্পষ্ট করার জন্য। খ. কিছু মিথ্যা প্রমাণের জন্য। গ. বিশেষজ্ঞ মতামতের জন্য। ঘ. আগের বক্তব্যের ভুল শোধরানোর জন্য। সঠিক উত্তর ক. পূর্বের বক্তব্য স্পষ্ট করার জন্য। আইনি ভিত্তি সাক্ষ্য আইন 1872 ধারা 138। ব্যাখ্যা: এভিডেন্স অ্যাক্ট ধারা 138 অনুযায়ী সাক্ষীকে পুনরায় পরীক্ষার রি-এক্সামিনেশন করা যায় শুধুমাত্র জেরার সময় উত্থাপিত বিষয়গুলো স্পষ্ট করার এক্সপ্লেইন জন্য নতুন বিষয় উত্থাপন করা যাবে না। সম্ভাব্য প্রশ্ন: সাক্ষী পরীক্ষার ধাপগুলো কি? উত্তর: পরীক্ষা, এক্সামিনেশন ইন চিফ, জেরা, ক্রস এক্সামিনেশন, পুনরায় পরীক্ষা, রি-এক্সামিনেশন। হস্টাইল উইটনেস কাকে বলে? উত্তর: নিজ পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাক্ষীকে। এভিডেন্স অ্যাক্ট ধারা 154। হস্টাইল উইটনেস ঘোষণার পর কি করা যায়? উত্তর: তাকে জেরা করা যায়, লিডিং কোয়েশ্চেন করা যায়। লিডিং কোয়েশ্চেন কখন ব্যবহার করা যায়? উত্তর: জেরা এবং হস্টাইল উইটনেস পরীক্ষায় ধারা 143। সাক্ষী হাজির না হলে কি করা যায়? উত্তর: সমন ওপরে ওয়ারেন্ট জারি করা যায়। প্রশ্ন 35। সিআরপিসি অনুযায়ী সদাচরণের মুচলেকা দেওয়ার আদেশ কে দিতে পারেন? ক. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। খ. চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গ. জেলা জজ। ঘ. জেলা ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর ঘ. জেলা ম্যাজিস্ট্রেট। আইনি ভিত্তি সিআরপিসি অধ্যায় 8 ধারা 1,07,110। ব্যাখ্যা: সিরপকের অধ্যায় 8 ধারা 1,07,110 অনুযায়ী শান্তি রক্ষা ও সদাচরণের নিরাপত্তা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার সংক্রান্ত আদেশ দেওয়ার ক্ষমতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের, বিশেষত জেলা ম্যাজিস্ট্রেটের। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক কার্যক্রম পরিচালনা করেন, তিনি এই ক্ষমতার অধিকারী নন। সম্ভাব্য প্রশ্ন:
শান্তি রক্ষার মুচলেকার আদেশ কোন ধারায়? উত্তর সিআরপিসি ধারা ১০৭। মুচলেকা দিতে অস্বীকার করলে কি হয়? উত্তর কারাবন্দী করা যায় সিআরপিসি ধারা ১২২। সদাচরণের মুচলেকার মেয়াদ কত? উত্তর সর্বোচ্চ ৩ বছর সিআরপিসি বিধান অনুযায়ী। অভ্যাসগত অপরাধীর মুচলেকা কোন ধারায়? উত্তর সিআরপিসি ধারা ১১০। শান্তিভঙ্গের আশঙ্কায় মুচলেকা কোন ধারায়? উত্তর সিআরপিসি ধারা ১০৭। নিজেকে বলো আমি পারব কারণ আমি চেষ্টা করছি। প্রশ্ন ৩৬। বাসস্থান ছাড়া অন্য স্থান থেকে আটক করলে কত সময়ের মধ্যে আত্মীয়কে জানাতে হবে? ক আদালতে পাঠানোর পূর্বে, খ ১২ ঘণ্টা, গ ২৪ ঘণ্টা, ঘ ৬ ঘণ্টা। সঠিক উত্তর ক আদালতে পাঠানোর পূর্বে। আইনি ভিত্তি নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ ও সংবিধান অনুচ্ছেদ ৩৩। ব্যাখ্যা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ অনুযায়ী কোনো ব্যক্তিকে তার বাসস্থান ছাড়া অন্য কোনো স্থান থেকে আটক করা হলে আদালতে পাঠানোর পূর্বেই তার নিকটাত্মীয় বা মনোনীত ব্যক্তিকে অবহিত করতে হবে। সম্ভাব্য প্রশ্ন: গ্রেফতারকৃতকে কতক্ষণের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়? উত্তর ২৪ ঘণ্টার মধ্যে সংবিধান অনুচ্ছেদ ৩৩ সিআরপিসি ধারা ৬১। গ্রেফতারের কারণ কখন জানাতে হয়? উত্তর গ্রেফতারের সময়ই সংবিধান অনুচ্ছেদ ৩৩১। গ্রেফতারের বিরুদ্ধে আইনি প্রতিকার কি? উত্তর হাইকোর্টে হেবিয়াস কর্পাস রিট দায়ের সংবিধান অনুচ্ছেদ ১০২। নারী গ্রেফতারে রাত্রিকালীন বিশেষ বিধান কি? উত্তর সূর্যাস্তের পরে নারীকে গ্রেফতার করতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে সিআরপিসি বিধান। গ্রেফতারকৃতের চিকিৎসা সুবিধার অধিকার আছে কি? উত্তর হ্যাঁ নির্যাতন নিবারণ আইন ২০১৩। পড়ার টেবিলের কষ্ট সহ্য করতে না পারলে ব্যর্থতার কষ্ট আরও বেশি সহ্য করতে হবে। প্রশ্ন ৩৭। হেফাজতে মৃত্যু বলতে কি বোঝায়? ক সরকারি কর্মচারীর হেফাজতে মৃত্যু, খ আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে মৃত্যু, গ পুলিশ হেফাজতে মৃত্যু, ঘ হাজতবাস অবস্থায় মৃত্যু। সঠিক উত্তর ক সরকারি কর্মচারীর হেফাজতে মৃত্যু। আইনি ভিত্তি নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ ধারা ২ ঘ। ব্যাখ্যা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ এর ধারা ২ ঘ অনুযায়ী হেফাজতে মৃত্যু বলতে বোঝায় যে কোনো সরকারি কর্মচারীর হেফাজতে মৃত্যু। এটি কেবল পুলিশের মধ্যে সীমাবদ্ধ নয়, সেনাবাহিনী রবকারা বিভাগ যে কোনো সরকারি কর্মচারীর হেফাজতে মৃত্যু এর আওতাভুক্ত। সম্ভাব্য প্রশ্ন: হেফাজতে মৃত্যু হলে প্রথমে কি করতে হবে? উত্তর ম্যাজিস্ট্রেটকে তাৎক্ষণিক অবহিত করতে হবে ও ময়নাতদন্ত করাতে হবে। হেফাজতে মৃত্যুর তদন্তকে পরিচালনা করেন? উত্তর ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেটিয়াল ইনকোয়ারি। এই আইনে অপরাধ প্রমাণের দায়িত্ব কার উপর? উত্তর সরকারের উপর, রিভার্স বার্ডেন অফ প্রুফের মতো। হেফাজতে মৃত্যুর শাস্তি কি? উত্তর যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর এবং অর্থদণ্ড ধারা ৪। ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ দাফন করা যাবে কি? উত্তর না, হেফাজতে মৃত্যুতে ময়নাতদন্ত বাধ্যতামূলক। প্রশ্ন ৩৮। গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের দায়িত্বে কে থাকবেন? ক সেকেন্ড অফিসার, খ এএসআই বা তদূর্ধ্ব পুলিশ অফিসার, গ ডিউটি অফিসার, ঘ অফিসার ইনচার্জ। সঠিক উত্তর ঘ অফিসার ইনচার্জ। আইনি ভিত্তি নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ ওপিআরবি বিধি। ব্যাখ্যা গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য সংরক্ষণ, আপডেট এবং থানায় প্রদর্শনের দায়িত্ব অফিসার ইনচার্জের। ওসি নির্যাতন নিবারণ আইন অনুযায়ী থানায় গ্রেফতারকৃতদের তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শিত থাকতে হবে এবং ওসি এর জন্য দায়ী। সম্ভাব্য প্রশ্ন: থানার জেনারেল ডায়েরি জিডিকে রক্ষণাবেক্ষণ করেন? উত্তর ডিউটি অফিসার। গ্রেফতারকৃতের মেডিকেল পরীক্ষার ব্যবস্থা কার দায়িত্ব? উত্তর অফিসার ইনচার্জের। গ্রেফতার রেজিস্টার কার কাছে থাকে? উত্তর থানার ওকের কাছে। হাজত লকআপ তদারকির দায়িত্ব কার? উত্তর ডিউটি অফিসার ও ওকের। থানার সার্বিক দায়িত্বকে বহন করেন? উত্তর অফিসার ইনচার্জ ওক। প্রশ্ন ৩৯। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী কোনটি আমলযোগ্য অপরাধ? ক সাইবার স্পেসে জাতিগত বিদ্বেষমূলক তথ্য, খ সাইবার স্পেসে ধর্মীয় বিদ্বেষমূলক তথ্য, গ সাইবার স্পেসে জুয়া, ঘ সবগুলো। সঠিক উত্তর ঘ সবগুলো। আইনি ভিত্তি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স ২০২৫। ব্যাখ্যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী সাইবার স্পেসে জাতিগত বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সাইবার স্পেসে জুয়া খেলা তিনটিই আমলযোগ্য কগনিজেবল অপরাধ। এই অধ্যাদেশটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ এর পরিবর্তিত ও সংশোধিত রূপ। নোট: এটি একটি অতি সাম্প্রতিক আইন। ২০২৫ পরীক্ষার আগে সর্বশেষ বিধান যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। সম্ভাব্য প্রশ্ন:
সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 কোন আইনের স্থলাভিষিক্ত? উত্তর সাইবার নিরাপত্তা আইন 2023-এর স্থলে। সাইবার অপরাধের মামলা কোথায় দায়ের হয়? উত্তর সাইবার ট্রাইব্যুনাল বা নির্ধারিত আদালতে। সাইবার স্পেসে মানহানির শাস্তি কি? উত্তর সাইবার সুরক্ষা আইনে কারাদণ্ড ও অর্থদণ্ড ধারা বিশেষে। কোন সংস্থা সাইবার অপরাধ তদন্ত করে? উত্তর পুলিশ সাইবার সাপোর্ট সেন্টার PCSC/CID। সাইবার অপরাধে আন্তর্জাতিক সহযোগিতা কোন চুক্তির অধীনে? উত্তর মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তির অধীনে। সফলতা তাদেরই হয় যারা মন না চাইলেও কাজটা করে যায়। প্রশ্ন 40। আইজিপি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন প্রাবের কোন বিধি বলে? ক PRB 36, খ PRB 37, গ PRB 35, ঘ PRB 38। সঠিক উত্তর ক PRB 36। আইনি ভিত্তি পুলিশ রেগুলেশনস বেঙ্গল PRB বিধি 36। ব্যাখ্যা PRB বিধি 36 অনুযায়ী ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ IGP-কে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। এই বিধির আওতায় IGP নির্দিষ্ট ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ন্যায় ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সম্ভাব্য প্রশ্ন: বাংলাদেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ প্রশাসনিক প্রধানকে? উত্তর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ IGP। প্রাবের পূর্ণরূপ কি? উত্তর পুলিশ রেগুলেশনস বেঙ্গল। PRB কত সালে প্রণীত? উত্তর 1943 সালে ব্রিটিশ আমলে। পুলিশের অভিযোগ তদন্তে কোন বিধি প্রযোজ্য? উত্তর প্রাবের সংশ্লিষ্ট শাখা ও বিধিসমূহ। আইপের নিচে পরবর্তী ঊর্ধ্বতন কর্মকর্তাকে? উত্তর অ্যাডিশনাল IGP। প্রশ্ন 41। কোনো ব্যক্তিকে নিরীক্ষণে রাখার সিদ্ধান্ত কে দেন? ক জেলা জজ, খ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গ জেলা ম্যাজিস্ট্রেট, ঘ পুলিশ সুপার। সঠিক উত্তর গ জেলা ম্যাজিস্ট্রেট। আইনি ভিত্তি CRPC ও পুলিশ অ্যাক্ট নজরদারি পর্যবেক্ষণ সংক্রান্ত বিধান। ব্যাখ্যা: কোনো ব্যক্তিকে পুলিশি নিরীক্ষণে সার্ভেইলেন্স রাখার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের। এটি একটি নির্বাহী ক্ষমতা এবং জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে পুলিশকে নজরদারির নির্দেশ দিতে পারেন। সম্ভাব্য প্রশ্ন: পুলিশি নজরদারি সার্ভেইলেন্স আদেশ কার বিরুদ্ধে দেওয়া যায়? উত্তর সন্দেহজনক বা অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে। নজরদারির অপব্যবহার হলে কোথায় অভিযোগ করা যায়? উত্তর উচ্চ আদালতে বা মানবাধিকার কমিশনে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা জজের মধ্যে পার্থক্য কি? উত্তর জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী, জেলা জজ বিচারক। নজরদারিতে থাকা ব্যক্তির কতদিন পর পর রিপোর্ট করতে হয়? উত্তর নির্ধারিত মেয়াদ অনুযায়ী PRB বিধি। নিরীক্ষণ আদেশ কতদিনের জন্য দেওয়া যায়? উত্তর সাধারণত নির্দিষ্ট মেয়াদে পর্যালোচনাযোগ্য। প্রশ্ন 42। মৃত্যুদণ্ড কার্যকর করতে কার অনুমোদন প্রয়োজন? ক রাষ্ট্রপতি, খ হাইকোর্ট, গ জেলা ও দায়রা জজ, ঘ সুপ্রিম কোর্ট। সঠিক উত্তর ক রাষ্ট্রপতি। আইনি ভিত্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 49 এবং CRPC ধারা 374। ব্যাখ্যা: বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া হাইকোর্ট বিভাগ রায় নিশ্চিত করে। সব আপিল শেষ হওয়ার পর দণ্ডিত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করতে পারেন। সংবিধানের অনুচ্ছেদ 49 অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার ক্ষমতা আছে। ক্ষমার আবেদন প্রত্যাখ্যাত হলেই কেবল মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। সম্ভাব্য প্রশ্ন: মৃত্যুদণ্ড কোথায় কার্যকর হয়? উত্তর কেন্দ্রীয় কারাগারে জেল কোড অনুযায়ী। মৃত্যুদণ্ড নিশ্চিত করার বিধান কোন ধারায়? উত্তর CRPC ধারা 374। হাইকোর্ট কর্তৃক নিশ্চিতকরণ। রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা সংবিধানের কোন অনুচ্ছেদে? উত্তর অনুচ্ছেদ 49। মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি কি? উত্তর ফাঁসি। বাংলাদেশ জেল কোড অনুযায়ী। যে বয়সে মৃত্যুদণ্ড দেওয়া যায় না? উত্তর অপরাধের সময় 18 বছরের কম বয়সীদের মৃত্যুদণ্ড দেওয়া যায় না। শিশু আইন। স্বপ্ন দেখে সবাই, কিন্তু স্বপ্নের জন্য রাত জাগে খুব কম মানুষ। প্রশ্ন 43। কোন ক্ষেত্রে কোনো অবস্থাতেই হাতকড়া ব্যবহার করা যাবে না? ক গ্রেফতারকৃত সাক্ষীর ক্ষেত্রে, খ অজামিনযোগ্য বন্দির ক্ষেত্রে, গ বিচারাধীন বন্দির ক্ষেত্রে, ঘ জামিনযোগ্য বন্দির ক্ষেত্রে। সঠিক উত্তর ঘ জামিনযোগ্য বন্দির ক্ষেত্রে। আইনি ভিত্তি সুপ্রিম কোর্টের নির্দেশনা ও PRB বিধি হাতকড়া ব্যবহার সংক্রান্ত। ব্যাখ্যা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা ও PRB অনুযায়ী জামিনযোগ্য বেলেবল অপরাধের বন্দির ক্ষেত্রে কোনো অবস্থাতেই হাতকড়া ব্যবহার করা যাবে না। জামিনযোগ্য বন্দী ইতিমধ্যে জামিনের অধিকারী, তাই তাদের সাথে এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য। প্রশ্ন 44। গৃহ তল্লাশির সাক্ষীকে আদালতে হাজির করার জন্য পুলিশ কি করতে পারে? ক বাধ্য করতে পারে না, খ বাধ্য করতে পারে, গ সাক্ষীর বিরুদ্ধে মামলা করতে পারে, ঘ সাক্ষীকে গ্রেফতার করতে পারে। সঠিক উত্তর খ বাধ্য করতে পারে।
আইনি ভিত্তি ফৌজদারি কার্যবিধি 1898 সিআরপিসি ধারা 100। ব্যাখ্যা সিআরপিসি ধারা 100 অনুযায়ী গৃহ তল্লাশির সময় দুজন বা ততোধিক নিরপেক্ষ সাক্ষী ইন্ডিপেন্ডেন্ট উইটনেস উপস্থিত রাখার বিধান রয়েছে। এই সাক্ষীরা তল্লাশির তালিকায় সার্চ লিস্ট স্বাক্ষর করেন। পরবর্তীতে সিআরপিসি ধারা 61 সমন ও ধারা 1007 বিধান অনুযায়ী পুলিশ এই সাক্ষীদের আদালতে হাজির হতে বাধ্য করতে পারে। পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি রুল 1,72,174তেও এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। অন্য অপশনগুলো কেন ভুল? ক সাক্ষী ছাড়া তল্লাশির প্রমাণ দুর্বল হয়, তাই আইনি বাধ্যতা রয়েছে। গ ও ঘ শুধু আদালতে হাজির না করার কারণে মামলা বা গ্রেফতারের বিধান নেই, সমন পাঠানো এবং প্রয়োজনে ওয়ারেন্ট জারির পথে যেতে হবে। সম্ভাব্য প্রশ্ন সিআরপিসি ধারা 100 ও তল্লাশি সংক্রান্ত। সিআরপিসি ধারা 100 অনুযায়ী গৃহ তল্লাশির সময় কমপক্ষে কতজন সাক্ষী উপস্থিত রাখতে হয়? ক 1 জন, খ 2 জন, গ 3 জন, ঘ 4 জন। উত্তর খ 2 জন। সিআরপিসি ধারা 1004 অনুযায়ী 2 বা ততোধিক। তল্লাশির সময় প্রস্তুত তালিকা সার্চ লিস্টকে স্বাক্ষর করবেন। ক শুধু আইও, খ শুধু ও, গ উপস্থিত সাক্ষীরা, ঘ শুধু ম্যাজিস্ট্রেট। উত্তর গ উপস্থিত সাক্ষীরা সিআরপিসি ধারা 1007 অনুযায়ী। ম্যাজিস্ট্রেটের পরোয়ানা ছাড়া পুলিশ কোন ধারায় গৃহ তল্লাশি করতে পারে? ক ধারা 98, খ ধারা 165, গ ধারা 100, ঘ ধারা 54। উত্তর খ ধারা 165। তদন্তের প্রয়োজনে অফিসার ইনচার্জ নিজে তল্লাশি করতে পারেন। তল্লাশি তালিকার একটি কপি কাকে দিতে হয়? ক ও সি কে, খ ম্যাজিস্ট্রেটকে, গ গৃহের বাসিন্দাকে, ঘ এসপিকে। উত্তর গ গৃহের বাসিন্দাকে। সিআরপিসি ধারা 1007 অনুযায়ী। মহিলার শরীর তল্লাশি কে করবেন? ক যে কোনো পুলিশ কর্মকর্তা, খ শুধু নারী পুলিশ, গ ম্যাজিস্ট্রেট, ঘ ডাক্তার। উত্তর খ শুধু নারী পুলিশ। সিআরপিসি ধারা 52 অনুযায়ী মহিলার শরীর তল্লাশি নারী কর্মকর্তা দ্বারা সম্পন্ন হবে। যে সময় তুমি নষ্ট করছো সেই সময় অন্য কেউ নিজের ভবিষ্যৎ বানাচ্ছে। প্রশ্ন 45। কোনটি স্পেশাল রিপোর্ট নয়? ক নারী ও শিশু নির্যাতন মামলা, খ সাইবার অপরাধ মামলা, গ হত্যা মামলা, ঘ ট্রাফিক আইন লঙ্ঘন মামলা। সঠিক উত্তর ঘ ট্রাফিক আইন লঙ্ঘন মামলা। আইনি ভিত্তি পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি রুল 266। ব্যাখ্যা পিআরবি রুল 266 অনুযায়ী স্পেশাল রিপোর্ট বিশেষ প্রতিবেদন পাঠানো বাধ্যতামূলক যে সকল গুরুতর মামলায় হত্যা, অপমৃত্যু, গ নারী ও শিশু নির্যাতন, ক সাইবার অপরাধ, ডিজিটাল সিকিউরিটি আইনে গুরুত্বের কারণে বর্তমানে এটি অন্তর্ভুক্ত, খ ডাকাতি, রাহাজানি, বিদেশি নাগরিক জড়িত মামলা ইত্যাদি। ট্রাফিক আইন লঙ্ঘন একটি সাধারণ রুটিন মামলা, এটি স্পেশাল রিপোর্টের আওতাভুক্ত নয়। সম্ভাব্য প্রশ্ন স্পেশাল রিপোর্ট সংক্রান্ত। স্পেশাল রিপোর্ট কোথায় পাঠাতে হয়? ক শুধু এসপি অফিসে, খ শুধু ম্যাজিস্ট্রেটকে, গ এসপি ও ডিআইজি বরাবর, ঘ শুধু থানায়। উত্তর গ এসপি ও ডিআইজি বরাবর। পিআরবি রুল 266 অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। স্পেশাল রিপোর্ট কত ঘণ্টার মধ্যে পাঠাতে হয়? ক 6 ঘণ্টা, খ 12 ঘণ্টা, গ 24 ঘণ্টা, ঘ 48 ঘণ্টা। উত্তর গ 24 ঘণ্টা। পিআরবি অনুযায়ী ঘটনার 24 ঘণ্টার মধ্যে। স্পেশাল রিপোর্ট এর অপর নাম কি? ক ফ খ কেস ডায়েরি, গ অকারেন্স রিপোর্ট, ঘ ইম্পর্ট্যান্ট কেস রিপোর্ট। উত্তর ঘ ইম্পর্ট্যান্ট কেস রিপোর্ট। এটি গুরুত্বপূর্ণ মামলার বিশেষ প্রতিবেদন। কোন মামলায় স্পেশাল রিপোর্ট অবশ্যই পাঠাতে হবে? ক চুরির মামলা, খ মারামারি মামলা, গ ডাকাতির মামলা, ঘ প্রতারণার মামলা। উত্তর গ ডাকাতির মামলা। পিআরবি রুল 266 অনুযায়ী ডাকাতি স্পেশাল রিপোর্ট এর আওতাভুক্ত। স্পেশাল রিপোর্ট প্রেরণের দায়িত্ব কার? ক তদন্তকারী কর্মকর্তার, খ ওকের, গ এসপি এর, ঘ ম্যাজিস্ট্রেটের। উত্তর খ ওকের। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওক স্পেশাল রিপোর্ট প্রেরণ করেন। প্রশ্ন 46। চার্জশিট দেওয়ার পর তদন্তকারী কর্মকর্তা বদলি হলে মামলার নথি কোথায় থাকবে? ক কোর্ট ইন্সপেক্টরের কাছে, খ ওসির কাছে, গ তদন্তকারী কর্মকর্তার কাছে, ঘ আদালতে। সঠিক উত্তর ঘ আদালতে। আইনি ভিত্তি সিআরপিসি ধারা 173 এবং পিআরবি সংশ্লিষ্ট বিধান। ব্যাখ্যা সিআরপিসি ধারা 173 অনুযায়ী তদন্ত সম্পন্ন হলে আইও চার্জশিট, ফাইনাল রিপোর্ট চার্জশিট আদালতে দাখিল করেন। চার্জশিট দাখিলের পর মামলার যাবতীয় নথিপত্র, চার্জশিট, এক্সিবিট লিস্ট, উইটনেস লিস্ট আদালতের হেফাজতে থাকে। আইও বদলি হলে নথি তার সাথে যায় না, কারণ বিচার প্রক্রিয়া তখন আদালতের নিয়ন্ত্রণে। নোট পুলিশ স্টেশনের কেস ডায়েরি কপি ওকের কাছে থাকে, কিন্তু মূল মামলার নথি আদালতেই থাকে। সম্ভাব্য প্রশ্ন চার্জশিট ও সিআরপিসি ধারা 173।
চার্জশিট জমা দেওয়ার বিধান সির্পকের কোন ধারায় আছে? ক ধারা 154, খ ধারা 173, গ ধারা 167, ঘ ধারা 190। উত্তর খ ধারা 173। তদন্ত সমাপ্তির পর আদালতে রিপোর্ট পাঠানোর বিধান। চার্জশিট না দিলে কি পাঠানো হয়? ক ফ খ ফাইনাল রিপোর্ট এফআর, গ কেস ডায়েরি, ঘ চার্জ ফ্রেমিং। উত্তর খ ফাইনাল রিপোর্ট এফআর। অপরাধ প্রমাণ না হলে ফাইনাল রিপোর্ট মুক্তির আবেদন দেওয়া হয়। চার্জশিট দাখিলের পর বিচারের পরবর্তী ধাপ কি? ক তদন্ত, খ চার্জ গঠন, চার্জ ফ্রেমিং, গ সাক্ষ্য গ্রহণ, ঘ রায়। উত্তর খ চার্জ গঠন। আদালত অভিযোগ আমলে নিয়ে চার্জ গঠন করেন। একটি মামলায় আইও পরিবর্তন করার অধিকার কার? ক কের, খ এসপি এর, গ ম্যাজিস্ট্রেটের, ঘ ডেগের। উত্তর খ এসপি এর। পুলিশ সুপারিনটেনডেন্ট আইও পরিবর্তনের আদেশ দিতে পারেন। চার্জশিটে কোন তথ্যটি থাকা আবশ্যক? ক শুধু আসামির নাম, খ শুধু সাক্ষীর নাম, গ আসামি, সাক্ষী ও আলামতের তথ্য, ঘ শুধু আলামতের তথ্য। উত্তর গ আসামি, সাক্ষী ও আলামতের তথ্য। সিআরপিসি ধারা 173 অনুযায়ী সম্পূর্ণ বিবরণ থাকতে হবে। প্রশ্ন 47। অস্ত্র আইন অনুযায়ী কারা অস্ত্র বহন করতে পারবে না? ক লাইসেন্সবিহীন ব্যক্তি, খ মানসিক রোগী, গ দণ্ডিত ব্যক্তি, ঘ সবগুলো। সঠিক উত্তর ঘ সবগুলো। আইনি ভিত্তি অস্ত্র আইন 1878, আর্মস অ্যাক্ট 1878, ধারা 13, 14 ও 15। ব্যাখ্যা। ধারা 13 লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা বা বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ধারা 14 মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না এবং তারা অস্ত্র বহনে অযোগ্য। ধারা 15 কোনো অপরাধে দণ্ডিত ব্যক্তির লাইসেন্স বাতিল হয় এবং তারা অস্ত্র বহন করতে পারে না। সুতরাং তিনটি শ্রেণীর ব্যক্তিই অস্ত্র বহনে অযোগ্য। উত্তর সবগুলো। সম্ভাব্য প্রশ্ন অস্ত্র আইন সংক্রান্ত। লাইসেন্স ছাড়া অস্ত্র রাখার শাস্তি কত বছরের কারাদণ্ড? ক 1 বছর, খ 3 বছর, গ 7 বছর, ঘ 10 বছর। উত্তর গ 7 বছর। আর্মস অ্যাক্ট ধারা 19F অনুযায়ী সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড। অস্ত্রের লাইসেন্স প্রদানের ক্ষমতা কার? ক খ এসপি, গ জেলা ম্যাজিস্ট্রেট, ঘ ডেগ। উত্তর গ জেলা ম্যাজিস্ট্রেট। আর্মস অ্যাক্ট অনুযায়ী ডিএম লাইসেন্স মঞ্জুর করেন। আর্মস অ্যাক্ট কত সালে প্রণীত হয়? ক 1860, খ 1878, গ 1898, ঘ 1908। উত্তর খ 1878। আর্মস অ্যাক্ট 1878। লাইসেন্সযুক্ত অস্ত্র অন্যকে ব্যবহার করতে দেওয়া কি বৈধ? ক হ্যাঁ, খ না, গ শুধু পরিবারের সদস্যকে, ঘ শুধু পুলিশকে। উত্তর খ না, লাইসেন্স ব্যক্তিগত অন্যকে দেওয়া আর্মস অ্যাক্টের লঙ্ঘন। সরকার কোন পরিস্থিতিতে সব অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিতে পারে? ক নির্বাচনের সময়, খ জরুরি অবস্থায়, গ কারফিউতে, ঘ উপরের সবগুলো। উত্তর ঘ উপরের সবগুলো। আর্মস অ্যাক্ট ধারা 30 অনুযায়ী সরকার প্রয়োজনে অস্ত্র জমার নির্দেশ দিতে পারে। নিজের দুর্বলতাকে অজুহাত বানিও না, সেটাকেই অস্ত্র বানাও। প্রশ্ন 48। ল অ্যান্ড অর্ডার ডিউটিতে বল প্রয়োগের ক্ষেত্রে প্রথমে কোন নীতি মানতে হবে? ক ন্যূনতম বল প্রয়োগ নীতি, খ আইনি অনুমোদন, গ জবাবদিহিতা, ঘ সতর্ক নীতি। সঠিক উত্তর ক ন্যূনতম বল প্রয়োগ নীতি, মিনিমাম ফোর্স প্রিন্সিপাল। আইনি ভিত্তি পুলিশ অ্যাক্ট 1861 ধারা 30 এবং পিআরবি রুল 155 অন বেসিক প্রিন্সিপালস অন দ্য ইউজ অফ ফোর্স অ্যান্ড ফায়ারআর্মস। ব্যাখ্যা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে বল প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশ পুলিশ বিধিমালায় অনুসৃত প্রথম ও প্রধান নীতি হল ন্যূনতম বল প্রয়োগ নীতি, মিনিমাম ফোর্স প্রিন্সিপাল। এর অর্থ হল প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করা, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। বলের ক্রমধারা মৌখিক সতর্কবার্তা, হালকা বল, মাঝারি বল, প্রাণঘাতী বল। সম্ভাব্য প্রশ্ন বল প্রয়োগ নীতি সংক্রান্ত। প্রাণঘাতী বল প্রয়োগ, লিথল ফোর্স, কখন ন্যায়সঙ্গত? ক সবসময়, খ শুধু হাঙ্গামায়, গ জীবনের তাৎক্ষণিক হুমকি থাকলে, ঘ ওকের নির্দেশে। উত্তর গ জীবনের তাৎক্ষণিক হুমকি থাকলে, সিআরপিসি ধারা 49 ও পিআরবি অনুযায়ী। জনতা নিয়ন্ত্রণে গুলি চালানোর আগে কি করতে হবে? ক সরাসরি গুলি চালানো, খ 3 বার সতর্কবার্তা দেওয়া, গ ওকের অনুমতি নেওয়া, ঘ ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া। উত্তর খ 3 বার সতর্কবার্তা দেওয়া, পিআরবি রুল 155 অনুযায়ী। লাঠি চার্জের আগে কোন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন? ক খ এসপি, গ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঘ ডেগ। উত্তর গ নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে। ক্রাউড কন্ট্রোল এ টিয়ার গ্যাস ব্যবহারের আগে কি প্রয়োজন? ক এসপি এর আদেশ, খ পর্যাপ্ত সতর্ক ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি, গ ডেগের অনুমতি, ঘ কোনোটি নয়। উত্তর খ পর্যাপ্ত সতর্ক ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি, পিআরবি অনুযায়ী। পুলিশ অ্যাক্ট 1861 এর কোন ধারায় পুলিশের বল প্রয়োগ ক্ষমতার উল্লেখ আছে?
ক ধারা 23, খ ধারা 29, গ ধারা 30, ঘ ধারা 34। উত্তর গ ধারা 30 জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ক্ষমতা। প্রশ্ন 49, এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী হস্টাইল উইটনেস বলতে কি বোঝায়? ক পুলিশ সাক্ষী, খ আদালতের সাক্ষী, গ নিজ পক্ষের বিপক্ষে সাক্ষ্যদানকারী সাক্ষী, ঘ সরকারি সাক্ষী। সঠিক উত্তর গ নিজ পক্ষের বিপক্ষে সাক্ষ্যদানকারী সাক্ষী। আইনি ভিত্তি এভিডেন্স অ্যাক্ট 1872 ধারা 154। ধারার মূল বিষয়: The court may in its discretion permit the person who calls a witness to put any questions to him which might be put in cross-examination by the adverse party. ব্যাখ্যা: হস্টাইল উইটনেস প্রতিকূল সাক্ষী বলতে বোঝায় এমন একজন সাক্ষী যাকে একটি পক্ষ নিজেই আদালতে উপস্থাপন করেছে কিন্তু সেই সাক্ষী নিজ পক্ষের স্বার্থের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। এক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট ধারা 154 অনুযায়ী আদালতের অনুমতিতে উপস্থাপনকারী পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা ক্রস এক্সামিনেশন করতে পারে। অন্য অপশনগুলো কেন ভুল? ক ও ঘ পুলিশ বা সরকারি সাক্ষী পদবিগত পরিচয় হস্টাইল হওয়া না হওয়া আচরণের উপর নির্ভর করে। খ আদালতের সাক্ষী কোর্ট উইটনেস সম্পূর্ণ আলাদা ধারণা। সম্ভাব্য প্রশ্ন: এভিডেন্স অ্যাক্ট ও সাক্ষ্য সংক্রান্ত। হস্টাইল উইটনেস ঘোষণার জন্য কার অনুমতি প্রয়োজন? ক আইইউ এর, খ পিপি এর, গ আদালতের, ঘ এসপি এর। উত্তর গ আদালতের। এভিডেন্স অ্যাক্ট ধারা 154 অনুযায়ী আদালতের বিবেচনায়। এভিডেন্স অ্যাক্ট কত সালে প্রণীত? ক 1860, খ 1872, গ 1898, ঘ 1908। উত্তর খ 1872। সাক্ষ্য আইনের কোন ধারায় স্বীকারোক্তির বিধান আছে? ক ধারা 2430, খ ধারা 45, গ ধারা 91, ঘ ধারা 118। উত্তর ক ধারা 2430 কনফেশন সংক্রান্ত বিধান। পুলিশের কাছে প্রদত্ত স্বীকারোক্তি কি আদালতে গ্রহণযোগ্য? ক সবসময়, খ না, গ শুধু লিখিত হলে, ঘ ম্যাজিস্ট্রেটের সামনে হলে। উত্তর খ না। এভিডেন্স অ্যাক্ট ধারা 25 অনুযায়ী পুলিশের কাছে স্বীকারোক্তি অগ্রহণযোগ্য। এক্সপার্ট উইটনেস বিশেষজ্ঞ সাক্ষী সম্পর্কিত বিধান কোন ধারায়? ক ধারা 43, খ ধারা 45, গ ধারা 50, ঘ ধারা 60। উত্তর খ ধারা 45 বিশেষজ্ঞের মতামত ওপিনিয়ন অফ এক্সপার্টস। প্রশ্ন 50, গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ হলে কোথায় পাঠাতে হয়? ক থানার হাজত, খ আদালত, গ সরকারি হাসপাতাল, ঘ জেলা জেল। সঠিক উত্তর গ সরকারি হাসপাতাল। আইনি ভিত্তি সিআরপিসি ধারা 54 এবং পিআরবি রুল 295। ব্যাখ্যা: সিআরপিসি ধারা 54 এবং পিআরবি রুল 295 অনুযায়ী গ্রেফতারকৃত কোনো ব্যক্তি অসুস্থ হলে বা শারীরিক কষ্টে থাকলে তাকে সরকারি হাসপাতালে পাঠাতে হবে। এটি গ্রেফতারকৃত ব্যক্তির মৌলিক মানবাধিকার এবং বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 32 জীবনের অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্য অপশনগুলো কেন ভুল? ক হাজতে চিকিৎসার ব্যবস্থা নেই, খ আদালত চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, ঘ জেলখানা পাঠানো হয় বিচারের পর বা রিমান্ড শেষে অসুস্থতার ক্ষেত্রে নয়। সম্ভাব্য প্রশ্ন: গ্রেফতার ও বন্দী অধিকার সংক্রান্ত। গ্রেফতারের কত ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে? ক 12 ঘণ্টা, খ 24 ঘণ্টা, গ 48 ঘণ্টা, ঘ 72 ঘণ্টা। উত্তর খ 24 ঘণ্টা। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 332 ও সিআরপিসি ধারা 61। গ্রেফতারকৃত ব্যক্তির আইনজীবীর সাথে পরামর্শের অধিকার কোন অনুচ্ছেদে? ক অনুচ্ছেদ 31, খ অনুচ্ছেদ 33, গ অনুচ্ছেদ 35, ঘ অনুচ্ছেদ 39। উত্তর খ অনুচ্ছেদ 33। গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। মহিলা আসামিকে সূর্যাস্তের পর গ্রেফতার করা যাবে কি? ক হ্যাঁ সবসময়, খ না কখনো না, গ বিশেষ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতিতে, ঘ শুধু ওকের অনুমতিতে। উত্তর গ বিশেষ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতিতে। সিআরপিসি ধারা 46 ও নারী নির্যাতন প্রতিরোধ আইনের বিধান। গ্রেফতারকৃত ব্যক্তিকে কতদিনের রিমান্ড দেওয়া যায়? ক সর্বোচ্চ 3 দিন, খ সর্বোচ্চ 5 দিন, গ সর্বোচ্চ 15 দিন, ঘ সর্বোচ্চ 30 দিন। উত্তর গ সর্বোচ্চ 15 দিন। সিআরপিসি ধারা 167 অনুযায়ী মোট 15 দিনের রিমান্ড মঞ্জুর হতে পারে। গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারকে কখন জানাতে হবে? ক 24 ঘণ্টার মধ্যে, খ গ্রেফতারের সাথে সাথে, গ 48 ঘণ্টার মধ্যে, ঘ আদালতে হাজিরের পর। উত্তর খ গ্রেফতারের সাথে সাথে। মানবাধিকার ও পিআরবি বিধান অনুযায়ী অবিলম্বে পরিবারকে জানানো উচিত। আজকের পড়া যদি বোরিং লাগে মনে রেখো, ব্যর্থতার জীবন আরও বোরিং এবং পেইনফুল। নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভালো জায়গা হলো পড়ার টেবিল, আর সবচেয়ে ভালো সময় হলো এখন।